পর মুহূর্তেই দরজা ঠেলে রুমে ঢুকলো খলিল হাওলাদার। এত জোরে দরজা ধাক্কা দিয়েছেন যে বিকট শব্দ হয়। হুঙ্কার ছেড়ে পদ্মজাকে বললেন, তুমি এই ঘর থেকে বের হও, অনেক অবাধ্যতা দেখাইছো, আর না। খলিলের চোখ দুটি দেখে পদ্মজার রক্ত ছলকে ওঠে। গাঢ় লাল সেই দুই হাতে রুম্পাকে জড়িয়ে ধরে বলল, আমি রুম্পা ভাবির সাথে থাকবো। থাকবা না তুমি? কেন জানতে পারি? একটা পাগলের সাথে কিসের কাজ থাকুন? রুম্পা ভাবি পদ্মজা কথা শেষ করতে পারল না। বুকে মুখ লুকিয়ে থাকা রুম্পা পিঠে চিমটি দিয়ে ভেজা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, কইও না আমি পাগল না, কইও না, দোহাই লাগে। পদ্মজা থেমে গেল। খলিল বললেন, বাইরে যাও বউ। পদ্মজা নাছোড়বান্দা হয়ে বলল, যাব না আমি, রূপা ভাবির সাথে থাকবো আমি। রুম্পা পদ্মজাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে আবার পাগলামি শুরু করে। খলিল রুম্পাকে আঘাত করার জন্য উদ্যত হতেই পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো। বলল, নিজের মেয়েকে অমানুষের মতো মারতে পারেন বলে সবার মেয়েকে মারার অধিকার আপনি পাবেন না। পদ্মজার কথা মাটিতে পড়ার আগে খলিলের শক্ত হাতের থাপ্পড় পদ্মজার গালে পড়ে। পদ্মজা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠল। ভোর হয়েছে আর কতক্ষণই হলো, 2 ঘন্টার মতো। এর মধ্যে মেঘলা আকাশ বেয়ে অন্ধকার নেমে এসেছে চারদিকে। পূর্ণা আলোক ঘরের সামনে থাকা বারান্দার চেয়ারে মুখ ভার করে বসে আছে। তার গায়ে সোয়েটার, সোয়েটারের উপরে 3-3টে কাঁথা, তবুও পাতলা ঠোঁট জোড়া ঠান্ডায় কাঁপছে। বসে থাকতে থাকতে একসময় বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। কোথাও যাওয়ার মতো অবস্থা নেই, তার চেয়ে বরং আপার সাথে আড্ডা দেওয়া যাক। চৌকাঠে পা রাখতেই মৃদুলের কণ্ঠস্বর কানে এলো। ঘাড় ঘুরিয়ে তাকালো। মৃদুল কাঁপতে কাঁপতে হেঁটে আসছে, শরীর ভেজা। রানী আপা, রানী আপা বলে ডাকছে, কিন্তু এখানে তো রানী আপা নেই। মৃদুল বারান্দায় পা রেখেই পূর্ণার মুখটা দেখতে পেল, তার দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে মৃদুলের কপালে ভাঁজ পড়ে। এই মেয়ের জন্যই তো এমন ঘটনা ঘটলো। এখন ঠান্ডায় কাঁপতে হচ্ছে। সে দৃষ্টি সরিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। শার্টটা খুলে দড়িতে মেলে দিয়ে ডাকলো, কই রে রানী আপা, শীতে মইরা যাইতাছি, কাপড় নিয়ে আয়। ভেজা শরীর নিয়ে ঘরে কেমনে ঢুকমু? পূর্ণা কাটকোট্টা গলায় বলল, রানী আপা এখানে নাই, হুদাই চেঁচাচ্ছেন। মৃদুল পূর্ণার স্বরেই পাল্টা জবাব দিল, তোমারে কইছি আমার উত্তর দিতে, আমার ইচ্ছা হইলে আমি চেঁচাবো, তোমার ভালো না লাগলে কানে ফাত্তর ঢুকায় রাখো। পূর্ণা দাঁতে দাঁত চেপে কিরমির করে তাকিয়ে থাকে। মৃদুল আর চোখে পূর্ণাকে দেখে, আবার চোখের দৃষ্টি সরিয়ে নেয়। বাতাস বেড়েছে, খালি গায়ে কাঁপুনি শুরু হয়। মৃদুলকে এভাবে কাঁপতে দেখে পূর্ণার মায়া হচ্ছে। সে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমি আপনার কাপড় নিয়ে আসবো। মৃদুল চোয়াল শক্ত রেখে আবারও আর চোখে তাকালো, কিন্তু উত্তর দিল না। সে সম্পূর্ণভাবে পূর্ণাকে উপেক্ষা করছে। পূর্ণা জবাবের আশায় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, এরপর চলে যায়। পূর্ণা চলে যেতেই মৃদুল শীতের তীব্রতায় মুখ দিয়ে হু জাতীয় শব্দ করতে থাকে। যতক্ষণ না প্যান্ট শুকাবে ঘরের ভেতরে ঢুকতে পারবে না। তার ঘরে যাওয়ার পথে ধান ছড়ানো আছে, এদিক দিয়ে গেলে ধান ভিজে যাবে। সহ্য করা ছাড়া আর উপায় নেই। কেউ যদি কাপড় দিয়ে যেত। পূর্ণা আলোক ঘরের পিছনে উত্তর দিকে যে বারান্দা আছে সেখানে মগাকে পেল। মগা ঝিমুচ্ছে। মগা ভাইয়া, মগা ভাইয়া। মগা তাকালো। পূর্ণা বলল, মৃদুল ভাইয়ের ঘরটা কোনটা? মগা আঙুলের ইশারায় দেখিয়ে দিল। পূর্ণা মৃদুলের ঘরে গিয়ে একটা লুঙ্গি আর একটা শার্ট নিয়ে বেরিয়ে আসলো। মৃদুল পায়ের শব্দ পেয়ে মুখ দিয়ে উচ্চারণ করা শীতের কাতরতা বন্ধ করে দিল। পূর্ণা মৃদুলের চেয়ে 1 হাত দূরে এসে দাঁড়ায়, লুঙ্গি শার্ট এগিয়ে দেয়। মৃদুল ঘুরে তাকায়। আর রাগ দেখানো সম্ভব নয়। রগে রগে ঠান্ডার তীব্রতা ঢুকে গেছে, রক্ত শীতল হয়ে এসেছে। সে পূর্ণার হাত থেকে নিজের কাপড় নিতে নিতে হৃদয়ে থমকে দেওয়ার মতো একটা মায়াবী মুখশ্রী আবিষ্কার করলো। টানা টানা চোখ, চোখের পাপড়িগুলো এত ঘন যে মনে হচ্ছে কোনো বিশাল বটবৃক্ষ ছায়া ফেলে রেখেছে। পাতলা ফিনফিনে ঠোঁট, ত্বকে তেলতেলে ভাব, চকচক করছে। লম্বা এলো চুল বাতাসে উঠছে। শ্যামবর্ণের মুখে এত আকর্ষণীয় হয়? কিছু সৌন্দর্যের বোধ হয় এভাবেই খুব কাছ থেকে চিনে নিতে হয়। মৃদুলের দৃষ্টি শীতল হয়ে আসে। সে আগে লুঙ্গি নিল। পূর্ণা অন্যদিকে ঘুরে দাঁড়ায়, বলে, আমি দেখছি না, আপনি পাল্টে ফেলুন। মৃদুল মোহময় কোনো টানে আবার ফিরে তাকায়, তবে মুখটা আর দেখতে পেল না। মায়াবী মুখটা অন্যদিকে ফিরে আছে। সে লুঙ্গি পাল্টে মিনমিনে বলল, শার্টটা। পূর্ণা হেসে শার্ট এগিয়ে দিল। মৃদুলের এলোমেলো দৃষ্টি, হুট করে বুকে ঝড়ো বাতাস বইছে। কি আশ্চর্য! পূর্ণা গর্বের সাথে বলল, আমাকে কালী বলে কষ্ট দিলেও আমি আপনার কষ্ট দেখতে পারিনি। আমি এমনই মহৎ। অসময় হলে হয়তো মৃদুলও পাল্টা জবাব দিত, কিন্তু এখন ইচ্ছে হচ্ছে না, মোটেও ইচ্ছে হচ্ছে না। পূর্ণা কিছু না বলে আলোক ঘরে ঢুকে পড়ে। মৃদুল দ্রুত পায়ে 2 পা এগিয়ে আসে, আবার পিছিয়ে যায়। আজকের দিনটা অন্যরকম লাগছে। আচ্ছা, দিনটা অন্যরকম নাকি অনুভূতি অন্যরকম? পদ্মজা নিজেকে ধাতস্থ করার আগেই খলিল পদ্মজাকে ঠেলে ঘর থেকে বের করে দেন। এরপর দ্রুত দরজা তালা লাগিয়ে দিলেন। পদ্মজা গালে হাত রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে।
চোখের জল বিসর্জন হচ্ছে আঘাতের কষ্টে, নাকি কারো হাতে থাপ্পড় খাওয়ার অপমানে, কে জানে। খলিল কপাল কুঁচকে আরও কি যেন বলতে বলতে চলে যান। পদ্মজা ঠায় সেখানেই দাঁড়িয়ে আছে। সে আকস্মিক ঘটনাটি হজম করতে পারছে না, দিক দিশা যেন হারিয়ে ফেলেছে। ঘরের ভেতর থেকে আওয়াজ পেয়ে পদ্মজা সম্বিত ফিরে পেল। সে বন্ধ দরজার দিকে একবার তাকালো। এই মুহূর্তে পরিস্থিতি কিভাবে সামলানো উচিত তার মাথায় আসছে না। একটু দূরে চোখ পড়তেই দেখতে পেল লতিফাকে। পদ্মজাকে তাকাতে দেখি লতিফা আড়াল হয়ে যায়। পদ্মজা সে জায়গাতেই দাঁড়িয়ে থাকে, তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। আকাশ মেঘাচ্ছন্ন, এই তীব্র শীতে আবার বৃষ্টি হবে নাকি ভাবতে ভাবতেই গুড়ি গুড়ি বৃষ্টি নামে। পদ্মজার গা কেঁপে উঠে ঠান্ডার তীব্রতা, শা করে বাতাস বইছে। সুপারি গাছগুলো এবার ডানে দুলে পড়ছে, তো আরেকবার বামে। আলোক ঘরের পিছনের বারান্দায় মগা গায়ে কাঁথা মুড়িয়ে জুবুথুবু হয়ে বসে আছে। পদ্মজা শাড়ির আঁচল ভালো করে টেনে ধরে শীত থেকে বাঁচতে। আবহাওয়ার অবস্থা ভালো না, তার মধ্যে বৃষ্টি আর বাতাস। সামান্য শাড়ির আঁচলে কি ঠান্ডা তীব্রতা আটকানো যায়? ইচ্ছেও করছে না ঘরে যেতে। সে এদিক ওদিক চেয়ে দেখলো, শেষ কর্নারে একটা চেয়ার দেখতে পেল। চেয়ারটা আনার জন্য এগোয়, তখন নাকে একটা বিশ্রী পটকা গন্ধ আসে। পদ্মজার স্নায়ু সজাগ হয়ে ওঠে। যত এগোচ্ছে গন্ধটা তীব্র হচ্ছে। সে সাবধানে এক পা করে ফেলছে। এরই মধ্যে আমিরের চেঁচামেচি কানে আসে। পদ্মজা থমকে যায়, উল্টো ঘুরে বাইরে উকি দেয়। বাইরে ধস্তাধস্তি শুরু হয়েছে। সবার আগে চোখে পড়ে আমিরকে। পদ্মজা সব কিছু ভুলে ছুটে নেমে আসে নিচতলায়। এরপর বাইরে আসে। আমির তার চাচাকে মারছে, যেভাবে পারে কিল ঘুষি দিচ্ছে। আমির এতটাই রেগে গিয়েছে যে নিজের আপন চাচাকে মারছে। মজিদ হাওলাদার, রিদওয়ান, আমিনা, রানী সবাই আটকানোর চেষ্টা করছে, কেউ পারছে না। আমির খলিলকে ছেড়ে রিদওয়ানকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিল। আমিরের আচরণ উন্মাদের মতো। সে বিশ্রী গালিগালাজ করতে করতে রিদওয়ানকে পেটে লাথি মারে। রিদওয়ান কুকিয়ে উঠল। আমিনা আমিরকে কিল থাপ্পড় দিতে দিতে আঘাত করছেন, তাতেও কাজ হচ্ছে না। এমন বেয়াদব তো আমির না। পদ্মজা দৌড়ে আসে। আমিরকে চিৎকার করে বলে, কি করছেন আপনি? পাগল হয়ে গেছেন? ছাড়ুন। আমির পদ্মজার জবাব দেয় না। খলিলকে থাবা মেরে ধরে। খলিলের নাক বেয়ে রক্ত ঝরছে। সে অবস্থায় মুখে আরেকটা ঘুষি মারে। রানী, আমিনা হাউমাউ করে কাঁদছে। মৃদুল, পূর্ণা, মগা, মদন সবাই ছুটে আসে। মৃদুল পদ্মজার দুই হাতে আমিরকে টেনে সরাতে চায়, কিন্তু পারল না। আমিরের শরীরে যেন কয়েকটা বাঘের শক্তি ঢুকেছে। সে কিছুতেই ক্লান্ত হচ্ছে না। মৃদুল দুই হাতে জাপটে ধরে আমিরকে দূরে সরিয়ে আনে। আমির হিংস্র বাঘের মতো হাত পা ছুটতে ছুটতে বলে, কুত্তার বাচ্চারা, অনেক কিছু করছোস, করতে দিছি। আমার বউয়ের গায়ে হাত দেস কোন সাহসে? মৃদুল, ছাড়, আমি ওদের আজরাইলের মুখ দেখিয়ে ছাড়বো। মৃদুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমির। ছুটে এসে রিদওয়ানকে ধরে। পদ্মজা হতভম্ব হয়ে পড়েছে। রিদওয়ান গতকাল তার কাঁধে হাত দিয়েছিল, আর আজ খলিল থাপ্পড় মেরেছে। এসব কে বলেছে আমিরকে? থাপ্পড়টা লতিফা দেখেছিল। তাহলে কি লতিফা বলেছে? আমিনা পদ্মজার পায়ে লুটিয়ে পড়ে। পদ্মজা দ্রুত সরে যায়। চাচি, কি করছেন? আমিনা কাঁদতে কাঁদতে বলেন, থামাও এই কামড়াকামড়ি, আল্লাহর দোহাই লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান।